হরপ্পা সভ্যতা। তো হরপ্পা নগরের ধ্বংসস্তূপ প্রথম আবিষ্কার করেছিল 1826 খ্রিস্টাব্দে একজন ইউরোপীয় লোক, যার নাম ছিল চার্লস ম্যাসন। তারপরে 1974 খ্রিস্টাব্দে ফরাসির একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ যা ফ্রান্সোয়া জারিস এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের লোক রিচার্ড মিডো বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে মেহেরগড় সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিল। তো এই হরপ্পা সভ্যতা পৃথিবীর যতগুলো সভ্যতা ছিল তৎকালীন সময়ে সবগুলোর থেকে প্রাচীন এবং খুব উন্নত মানের একটা সভ্যতা। আমরা হরপ্পা সভ্যতার বিভিন্ন ধ্বংসস্তূপ অর্থাৎ বিভিন্ন আবিষ্কার এর স্থান সম্পর্কে জেনেছি। তো এই হরপ্পা সভ্যতা বিষয়ক আমি বেশ কিছু কোশ্চেন আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং অ্যাট দ্য সেম টাইম কোশ্চেনের যে এক্সপ্লেনেশন রয়েছে আমি সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এই হরপ্পা সভ্যতা খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা মাফিক গড়ে উঠেছিল। যে হরপ্পা সভ্যতার সময়কাল বিভিন্ন লোক আর কি বিভিন্ন সময় হিসাবে দিয়েছেন। কেউ কেউ বলেছেন আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ নিওলিথিক যুগে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তো হরপ্পা সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পা, মহেঞ্জোদাড়ো, সুতকাজেন্দর, চানহুদাড়ো, এরকম করে কালীবঙ্গান, লোথাল, কোটদিজি, দৈমাবদ, রাখিগৌড়ি, মান্ডা। তো আমাদের যেটা পশ্চিম ভারত, যেমন ধরো পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, এই সব রাজ্যগুলোতে আমাদের হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র ছিল এবং পাকিস্তানের সিন্ধু, বেলুচিস্তান বা পশ্চিম পাঞ্জাব এই এলাকায় হরপ্পা সভ্যতার অনেক কেন্দ্র কিন্তু আবিষ্কার হয়েছে এবং তৎকালীন সময়ে আফগানিস্তানের সর্তুঘাই কিন্তু হরপ্পা সভ্যতার একটা যে গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো হরপ্পা সভ্যতা আবিষ্কারের পিছনে বিভিন্ন লোকের অবদান রয়েছে। তো আজকে আমরা সেই সম্পর্কে বেশ কিছু কোশ্চেন জানবো। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে যেসব বন্ধু নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিও ভালো লাগে বন্ধু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। তো জিএস গুরু পুরুলিয়ার আজকের যে পার্ট 2 হরপ্পা সভ্যতা, সেখানে সবাইকে স্বাগত। তো প্রথম কোশ্চেন যেটা ছিল যে সিন্ধু লিপি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক। ওকে, তো সিন্ধু লিপি এটা হচ্ছে একটা সাংকেতিক লিপি। এখনও পর্যন্ত এটি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এটি এক প্রকার বৈষ্ণব প্রকৃতির লিপি এবং উপরের সবকটি ঠিক। 4টা অপশান দেওয়া রয়েছে। তো কোন যুক্তিটি ঠিক? দেখো, কোনো সভ্যতার লিপি যদি আবিষ্কার হয় বা লিপি সম্পর্কে যদি জানা যায়, সেই সভ্যতা সম্পর্কে আমরা কিন্তু অনেক তথ্যই পাই। এই 4টা অপশানের মধ্যে কোন যুক্তিটি সিন্ধু লিপি সম্পর্কে ঠিক? তো দেখো, এখানে যে সিন্ধু লিপি যেটা, সেটা কিন্তু ডান দিক থেকে বাঁ দিক এবং পরের লাইনে বাম দিক থেকে ডান দিক এইভাবে লেখা হতো এবং এটা হচ্ছে পুরো বৈষ্ণব প্রকৃতির এবং এই লিপিটি কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু একজন বিখ্যাত ক্রিটিক্স বা ঐতিহাসিক যার নাম হচ্ছে এস আর রাও, তিনি যে বলেছিলেন যে আমি হরপ্পা সভ্যতার যে লিপি, সেই লিপি পাঠোদ্ধার করতে পেরেছি, কিন্তু কেউ সেটা মানেনি। ফাদার হেরাস এই লোকটার সময়ে আর কি এর চেষ্টায় আর কি হরপ্পা সভ্যতা সম্পর্কে কিছুটা জানা যায়। তো দেখো, এখানে হচ্ছে যে 4টা অপশান রয়েছে, এই 4টা অপশানের মধ্যে কিন্তু অপশান 4 অর্থাৎ উপরের সবকটিই ঠিক। এটা হচ্ছে একটা সাংকেতিক লিপি, অর্থাৎ চিহ্ন সহকারে লেখা রয়েছে এবং এখানে প্রায় 270টি হরফ বা অক্ষর রয়েছে এবং এটা কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবং এটা হচ্ছে বৈষ্ণব প্রকৃতির লিপি। যেমন মিশরের লিপিকে বলা হয় হায়ারোগ্রাফিক লিপি। আমরা হরপ্পা সভ্যতার লিপি যদি পাঠোদ্ধার করতে পারি তাহলে কিন্তু হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা আরও অনেক কিছুই জানতে পারবো। এখন বেসিক্যালি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানকে খনন করে হরপ্পা সভ্যতা সম্পর্কে আপাতত তথ্যগুলো জানা গেছে। আমরা যদি হরপ্পা লিপি সম্পর্কে পড়তে পারি, আমরা আরও হরপ্পা সভ্যতা সম্পর্কে জানবো, হয়তো আমরা ভবিষ্যতে হরপ্পা লিপি পাঠোদ্ধার করতে পারবো এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে আরও তথ্য জানতে পারবো। এই এস আর রাও যে ব্যক্তিটি, তিনি কিন্তু লোথাল কেন্দ্রটি 1954 অর্থাৎ 1954 সালে লোথাল আবিষ্কার করেছিল, হরপ্পা সভ্যতার যেটা প্রাচীন বন্দর, এবং এই লোথালকেই কিন্তু বলা হতো যে হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে এখানে হচ্ছে সিন্ধু সভ্যতার লিপিগুলিতে কী কী পাওয়া গেছে। দেখো, এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে
যেখানে যে মানুষ, পশু পাখি, গাছের পাতা, অন্যান্য বস্তু এখানে ব্যবহৃত হতো। যেহেতু এটা হচ্ছে একটা সাংকেতিক লিপি, কেবলমাত্র জ্যামিতিক আকৃতির ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল। জ্যামিতিক আকার এবং অন্যান্য চিত্র উভয়েই মানে দুটোই ব্যবহার করা হতো না, উপরিক্ত কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হবে, যেহেতু হরপ্পা সভ্যতা একটা সাংকেতিক লিপি, তাহলে এখানে কিন্তু জ্যামিতিক আকার এবং অন্যান্য চিত্র দুটোই থাকতো। ঠিক আছে, এই লিপি কিন্তু এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। পাঠোদ্ধার করা গেলে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে কিন্তু আরও বিশদ তথ্য পেয়ে যাব। এখানে কিন্তু মনে রাখবে যে এখানে কটা অক্ষর ছিল বা হরফ ছিল, 270টি হরফ ছিল। এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে হাতির পায়ের হাড় কোথায় পাওয়া গেছে। এখানে আছে হরপ্পা, চানহুদারো, লোথাল, কালীবঙ্গান। ঠিক আছে, হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে হরপ্পা। তো এই হরপ্পাতে কিন্তু আমরা পেয়েছি যে হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশু পাখির খাদ্য। এখানে আমরা স্বস্তিকা চিহ্ন, এই চিহ্নটা আমরা এখানে পেয়েছি, এবং ব্রোঞ্জের এক্কা অর্থাৎ যান এখানে পাওয়া গেছে। তাছাড়া বেলে পাথর নির্মিত বিভিন্ন নগ্ন মূর্তিও কিন্তু এখানে পাওয়া গেছে। এবার দেখো চানহুদারোতে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে, নেক্সট দেখো রয়েছে চানহুদারোতে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে কি, যে ইটের উপর কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে। এখানে হাড়, শিল ও খেলনার কারখানা পাওয়া গেছে। এবং এই চানহুদারো হচ্ছে একমাত্র কেন্দ্র যেখানে কিন্তু কোনো সিটাডেল বা উঁচু বাড়ি নেই। এরপরে যে কেন্দ্রটা রয়েছে লোথাল, আমরা লোথালে কি পেয়েছি, লোথালে কিন্তু প্রথম বন্দর, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে বন্দর, এই বন্দরের ছবি পাওয়া গেছে। এখানে ধানের তুষ পাওয়া গেছে। এবং দেখো এখানে হচ্ছে টেরাকোটার নিদর্শন থেকে ঘোড়ার উপস্থিতি পাওয়া গেছে। আমার কোশ্চেন হচ্ছে যে হাতির পায়ের হাড় কোথায় পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট রয়েছে কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো বালা। ঠিক আছে, এটা বিকে থাপার আবিষ্কার করেছিল। এবং এখানেই কিন্তু আমরা কাঠের লাঙ্গলের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, এখানে উটের হাড়ের সন্ধান পাওয়া গেছে, হাতির হাড়ের সন্ধান পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে উট, হাতি। তাহলে এখানে কিন্তু এখানে হচ্ছে কুকুরের সন্ধান পাওয়া গেছে কোথায়, চানহুদারোতে। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে কালীবঙ্গান। তাহলে কালীবঙ্গানে হাতির পায়ের হাড় পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে হরপ্পা সভ্যতার সমাজে শাসন ব্যবস্থার প্রধান মানে যে ভিত্তি ছিল বণিক বা গিল্ড শ্রেণী। ঠিক আছে, সমাজ ব্যবস্থায় শাসন ব্যবস্থার প্রধান ভিত্তি ছিল বণিক ও গিল্ড শ্রেণী। তো এই উক্তিটি কার? ঠিক আছে, আর.এস. শর্মা, এ.এল. ব্যাসাম, ডি.ডি. কোসাম্বিন ও হেমচন্দ্র রায় চৌধুরী। তাহলে এই কোশ্চেনটার সঠিক উত্তরটি হবে, দেখো এখানে হচ্ছে যে হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থায় মানে প্রধান ছিল বণিক বা গিল্ড শ্রেণী। এর সঠিক উত্তর হচ্ছে আর.এস. শর্মা। আর.এস. শর্মা এই উক্তিটি দিয়েছিলেন। এখানে কিন্তু হরপ্পা সভ্যতায় বণিকদের বলা হতো পনি। এটাও কিন্তু মনে রাখবে, এরা কিন্তু জলে এবং স্থলে, অর্থাৎ হরপ্পা সভ্যতার সময় তৎকালীন যে বহির বাণিজ্য ছিল, অর্থাৎ মিশর, সুমের, বেবিলন, মেসোপটেমিয়া, এইসব স্থানের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। এবং এই পুরো সিস্টেমটা বাণিজ্য প্রচার করত। তখন কিন্তু বিনিময় প্রথা, আমদানি রপ্তানির কাজ পুরো পরিচালিত হতো। ঠিক আছে, তো এখানে এই হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থার মূল যে শাসন ব্যবস্থার প্রধান ভিত্তি ছিল বণিক বা গিল্ড শ্রেণী, এটা বলেছিলেন আর.এস. শর্মা। ঠিক আছে, এরা কিন্তু জলে এবং স্থলে অর্থাৎ দুই প্রকার বাণিজ্যই করত। ঠিক আছে, তো এখানে বাণিজ্যের ক্ষেত্রে যে মালপত্র পরিবহনের জন্য এই সময় যেসব যে পশুগুলোকে ব্যবহার করা হতো, যেমন বলদ, ষাঁড়, গাধা, উট, হাতি ইত্যাদির ব্যবহার করা হতো। ঠিক আছে, এবার হরপ্পা সভ্যতার আমদানি রপ্তানি জিনিসগুলো তোমরা মনে রাখবে যে কোন কোন জিনিসগুলো আমদানি করা হতো, কোন কোন জিনিসগুলো রপ্তানি করা হতো। রপ্তানি করা হতো যেমন সুতিবস্ত্র, খাদ্যশস্ত্র, ময়ূর, হাতির দাঁতের তৈরি সামগ্রী, নীলকান্ত মণি। এবার বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু হরপ্পা সভ্যতাতে নিয়েও আসা হতো। ঠিক আছে, যারা নোটস নেবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার নোটস দরকার, আমি কিন্তু ডিটেলস নোট প্রোভাইড করে দেবো, সেখানে কিন্তু আরও অনেক তথ্য থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে নিম্নলিখিত যে প্রত্নতত্ত্ব ক্ষেত্রগুলিতে ধানের তুষ পাওয়া গেছে সেটা কি কি। এখানে দেখো ধানের তুষ আর কি প্রথম যেটা এখানে পাওয়া গেছে, আমি একটু আগেই বললাম তোমাদের সামনে যে প্রথম যেখানে আমরা ধানের তুষ পেয়েছি, যে অপশানগুলো দেখো লোথাল ও রংপুর ও সুটকোডাটা, লোথাল, রংপুর, সুটকোডাটা, রংপুর ও রাখিগড়ি।
তো এর সঠিক দেখো অ্যান্সার হবে যে প্রথম দেখো একটা অপশান আমরা কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে লোথাল। অর্থাৎ হরপ্পা সভ্যতার লোথালে কিন্তু আমরা কি পেয়েছি, ধানের তুষ। ঠিক আছে, এখানে কিন্তু ধানের তুষ আমরা প্রথমেই পেয়ে গেছি লোথালে। আরেকটা দেখো হচ্ছে লোথালের সাথে কিন্তু দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে সুরকোটাডা। তাহলে এই যে এখানে আছে সুরকোটাডা, এই সুরকোটাডা দেখো এখানে আছে, মিলিয়ে নাও। তো এই সুরকোটাটাতে দেখো এখানে যে রয়েছে যে সুরকোটাটাতে আমরা যে জিনিসটা প্রথম পেয়েছি সেটা হচ্ছে ঘোড়ার হাড়ের মানে প্রকৃত নিদর্শন কিন্তু এখানেই পাওয়া গেছে। তাহলে এটাও মনে রাখবে, যেখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে এখানে কিন্তু ধানের তুষ পাওয়া যায়নি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোথাল এবং রংপুর। ঠিক আছে, এই লোথাল এবং রংপুরেই কিন্তু ধানের তুষ পাওয়া গেছে। আর সুরকোটাটাতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, মানে হচ্ছে ঘোড়ার হাড়ের ছবি। ঠিক আছে, তাহলে হচ্ছে এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি লোথাল এবং রংপুর। নেক্সট দেখো রয়েছে যে এখানে চারটা মেলামেলি দেওয়া রয়েছে, যে লিস্ট 1 এবং লিস্ট বি, কালীবঙ্গান, তারপরে রয়েছে লোথাল, চাঁদউদারো, মহেঞ্জোদারো। এবার হচ্ছে মৃৎশিল্প, টেরাকোটার খেলনা, না পশুপতির মানে ছবিযুক্ত শিল, না ইটভাটা। দেখো এইখানে যে এটা মেলামেলি করলে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে পুরো মানে হচ্ছে কী বলবো, যে কনসেপ্ট বেসড কোশ্চেন, অর্থাৎ তুমি যদি সঠিকভাবে না পড়ো তুমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। তো দেখো এখানে যে রয়েছে প্রথম রয়েছে কালীবঙ্গান, তাহলে কালীবঙ্গানের সাথে যেটা মিলবে সেটা হচ্ছে টেরাকোটার খেলনা। ঠিক আছে, কালীবঙ্গানের সাথে যেটা মিলবে টেরাকোটার খেলনা। দেখো এ টু একটাই অপশান রয়েছে, এটা অনেক সহজ হয়ে যাবে যদি তুমি একটা মেলাতে পারো। যদি তারপর দেখো হচ্ছে লোথালের সাথে যেটা মিলবে সেটা হচ্ছে কি পশুপতির ছবিযুক্ত শিল। ঠিক আছে, পশুপতির ছবিযুক্ত শিল আমরা এখানে পেয়েছি। চানহুদাড়োতে যেটা পাবো সেটা হচ্ছে ইটভাটা, আর মহেঞ্জোদাড়োতে যেটা পাবো সেটা হচ্ছে মৃৎশিল্প। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে A2, B3, C4, D1। এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো যে সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো। উল্লেখযোগ্য মানে যে বৈশিষ্ট্য, দেখো যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি এখানে, পোড়া ইটের বাড়ি, নগর প্রাচীর, মন্দির বা উপাসনা গৃহ নির্মাণ, শিল্প সাহিত্য। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা খুব সুন্দর ছিল, যে হরপ্পা সভ্যতার যতগুলো বাড়ি ছিল বেশিরভাগ বাড়ি কিন্তু পোড়া ইটের বাড়ি। ঠিক আছে, তাহলে পোড়া ইটের বাড়ি মানে অনেক শক্তপোক্ত, তৎকালীন সময় কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে বিষয়। যেখানে কিন্তু এখানে আমরা যদি ধোলাভিরার গল্পে যাই তাহলে ধোলাভিরাতে কিন্তু কাঁচা ইটের বাড়িও লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো সুতরাং হরপ্পা সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পোড়া ইটের বাড়ি, যেটা কিন্তু তৎকালীন পৃথিবীতে কোনো সভ্যতাতে লক্ষ্য করা যায়নি। তাহলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পোড়া ইটের বাড়ি। নেক্সট দেখো রয়েছে সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র বয়ন, অর্থাৎ মানে হচ্ছে কার্পাস বস্ত্র কোন দেশে সিদ্ধম নামে বা সিন্ধন, এটা সিদ্ধমই তোমরা মনে রাখবে, এটা হচ্ছে সিদ্ধম, অনেকে আবার সিন্ধন বলে, দন্ত নয় দদন্তন্য, তো এটা হচ্ছে সিদ্ধম নামে পরিচিত। ঠিক আছে, মেসোপটেমিয়া, বেবিলন, মিশর, ব্যাকটেরিয়া। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বেবিলন। তাহলে এখানে কিন্তু যেহেতু এটা হচ্ছে কি বেবিলন, তাহলে হরপ্পা সভ্যতা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে, এবং এই এলাকাটা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি, ব্ল্যাক সয়েল। ঠিক আছে, এটা কিন্তু পুরো ভরপুর, এবং এই জন্য এখানে প্রচুর পরিমাণে তুলা চাষ হয়, এবং এই তুলা কিন্তু মানে হচ্ছে এখানে বস্ত্রবয়ন শিল্পের বিকাশ ঘটিয়েছে, এবং এখানে যেসব সুতি বস্ত্র উৎপাদিত হয় সেটা কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলিতে রপ্তানি করা হতো, অর্থাৎ রপ্তানি বাণিজ্য এখানে কিন্তু হতো পশ্চিম এশিয়ার দেশগুলোতে, কার্পাস বস্ত্র বয়নেও কিন্তু রপ্তানি করা হতো, এটা মনে রাখবে। তো বেবিলনে এই সিন্ধু সভ্যতার কার্পাস কিন্তু সিদ্ধম নামে পরিচিত। নেক্সট দেখো যে রয়েছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের পোশাক কেমন ছিল। ঠিক আছে, তাহলে সিন্ধু অধিবাসীদের পোশাক কেমন ছিল, তুলাজাত, উল তুলাজাত, না রেশমজাত, না মনে হচ্ছে উপরের কোনটি এনে, তোর সঠিক অ্যান্সার হয়ে যাবে উল তুলাজাত। যেহেতু সিন্ধু সভ্যতার মানুষ সুতি বস্ত্র ব্যবহার করত, ঠিক আছে, এবং এই সুতি বস্ত্র কিন্তু তুলার থেকেই তৈরি হতো, তাহলে এখানে যেহেতু তারা বিদেশ রপ্তানি করতো তাহলে নিশ্চয়ই তারা ভারতবর্ষ মানে নিজেদের দেশেও কিন্তু এই পোশাক পরতো, অর্থাৎ উল এবং তুলাজাত পোশাকেই কিন্তু সিন্ধু অধিবাসীরা ব্যবহার করতেন। এবং তুলা মানে অধিবাসীদের পাশাপাশি মানে এইসব মানে পোশাকের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন অলংকারও পরতো। তাদের যদি পোশাকের গল্প ধরি আমরা, তাহলে পোশাকটা হচ্ছে তাদের ঊর্ধ্বাংশে এবং নিম্নাংশে সুতি এবং
পশম এই দুই খণ্ড বস্ত্র ব্যবহার করা হতো, নারী পুরুষ দুটোই। তারা বিভিন্ন সোনা, রূপা এবং দামি দামি পাথরে যেমন লাপিস লাজুলি এইসবের অলংকার তারা ব্যবহার করতো। নারী পুরুষ উভয়ে লম্বা চুল রাখার প্রথা ছিল, ঠিক আছে। তারা দুজনেই লম্বা চুল রাখতো, নারী পুরুষ দুটোই, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে উল এবং তুলাজাত। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে হরপ্পা সভ্যতার শিলমোহরগুলির মূলত কোন প্রকার পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। শিলমোহরগুলি মূলত কোন প্রকার পাথর, স্টিয়েটাইট, কোয়ার্টজ, চুনাপাথর না সিলিকেট, ঠিক আছে। এই ধরনের একটা কোশ্চেন হয়ে থাকে যে হরপ্পা সভ্যতার যে এটা ছিল তোমার ওজন বা পরিমাপক যন্ত্র যেটাকে আমরা বাটখারা বলে থাকি, এটা কিন্তু চুনাপাথর এবং স্টিয়েটাইট, এটা এবং এটা এই দুটো পাথর দিয়েই তৈরি কিন্তু বাটখারা, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে বাটখারা এখানে কিন্তু যেটা আমরা বললাম যে সিলটা কোন যে পাথর দিয়ে তৈরি, এটা হচ্ছে মূলত যে পাথর দিয়ে তৈরি সেটা হচ্ছে অপশন এ স্টিয়েটাইট, ঠিক আছে। তাহলে হরপ্পা সভ্যতার যে পাথর সেটা কিন্তু স্টিয়েটাইট যে শিলমোহর সেটা কিন্তু স্টিয়েটাইট পাথর দিয়ে তৈরি, এবং স্টিয়েটাইট এবং চুনাপাথর এটা এই দুই পাথর দিয়েই কিন্তু হরপ্পা সভ্যতার বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র তৈরি হয়। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে মহাজাগতিক বিস্ফোরণের তত্ত্বটি কে বলেছিলেন, ঠিক আছে। মহাজাগতিক তত্ত্ব, ঠিক আছে। এত বড় একটা বিশাল সভ্যতা তো ধ্বংস হবেই। তো হরপ্পা সভ্যতার সময়কাল যেহেতু 7500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে বিশাল সময় জুড়ে ভারতের পশ্চিম দিকে একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছিল। তো বিভিন্ন যে প্রাকৃতিক কারণে হরপ্পা সভ্যতা, তখন তো আমাদের যে আধুনিক সমাজ ব্যবস্থা অর্থাৎ আধুনিক বিজ্ঞান ছিল না, তো বিভিন্ন প্রাকৃতিক কারণে কিন্তু হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে। কেউ কেউ বলেন ভূমিকম্প, কেউ বলেন বন্যা, কেউ বলেন মরুভূমি সম্প্রসারণ, কেউ বলে জলবায়ুর পরিবর্তন, কেউ বলে আর্য আক্রমণ। বিভিন্ন লোক আর কি বিভিন্ন কথা বলেছেন। যেমন ধরো এখানে মনে রাখবে তোমরা যে অরেল স্টেইন তিনি কি বলেছিলেন, অনাবৃষ্টি, ঠিক আছে। অনাবৃষ্টির কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল, ঠিক আছে। মার্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড তারা কিন্তু বলেছেন আর্য আক্রমণ হরপ্পা সভ্যতার পতনের কারণ। আবার অনেকে বলেন আর্যরা নাকি ভারতবর্ষের লোক, তাহলে সুতরাং আর্যদের আক্রমণ করার গল্প আসেই না চোখে। তো এখানে কিন্তু অনেকে সবচেয়ে বেশি ঐতিহাসিক যেটা মনে করেছেন সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ নদ নদীর বিভিন্ন পরিবর্তন গতিপথ পরিবর্তন। তারপর তোমার ধরো যেটা রয়েছে নদ নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন, মরুভূমি সম্প্রসারণ, বন্যা, ভূমিকম্প, ঠিক আছে, এগুলোই তো প্রাকৃতিক দুর্যোগ। এরপর দেখো এখানে আছে মনে রাখবে যে স্যার মার্টিমার হুইলার যিনি বলেছিলেন আর্য আক্রমণ। তো আমরা যেটা বললাম যে মহাজাগতিক বিস্ফোরণ, এটা যিনি বলেছেন তার নাম হচ্ছে ডক্টর মেরি আগনেস কোটি। তাহলে ডক্টর মেরি আগনেস কোটির মতানুযায়ী হরপ্পা সভ্যতার পতনের কারণ হচ্ছে মহাজাগতিক বিস্ফোরণ। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কর্তা কে, তাহলে কে আবিষ্কার করেছে দেখো। তাহলে এখানে আছে স্যার জন মার্সার, স্যার মার্টিমার হুইলার, এস.আর. রাও, স্যার অরেল স্টেইন, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে যে কে কোন সভ্যতা আবিষ্কার করেছিল। তাহলে দেখো এখানে যে বলেছিলাম লোথাল, তাহলে লোথাল সভ্যতা যিনি আবিষ্কার করেছিলেন লোথাল হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেটা হচ্ছে এস.আর. রাও 1954 সালে। 1954 সালে তাহলে লোথাল আবিষ্কার করেছিল এস.আর. রাও 1954 সালে। স্যার অরেল স্টেইন আবিষ্কার যেটা করেছিল সেটা হচ্ছে 1927 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দে চান হুদারো। এরপরে যেটা দেখো রয়েছে যে স্যার জন মার্শাল, মার্টিমার হুইলার, এরা কিন্তু বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। তো তাদের সহযোগিতায় যেমন ধরো জন মার্শাল 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতাটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় তিনি আর কি সহায়তা করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে আবিষ্কার করার জন্য, ঠিক আছে। স্যার জন মার্শাল এবং মার্টিমার হুইলার একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। তো এখানে মনে রাখবে যে লোথাল কেন্দ্রটি আবিষ্কার করেছিল এস.আর. রাও 1954 সালে। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোন অঞ্চলের সঙ্গে সিন্ধু সভ্যতার অঞ্চলগুলির বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, ঠিক আছে। পশ্চিম ও মধ্য এশিয়া, তো একটু আগেই বললাম যে মধ্য এশিয়ার দেশগুলোতে
বস্ত্র বয়ন শিল্প মানে জিনিসপত্র পাঠানো হতো। মেসোপটেমিয়ার সাথে ছিল, মিশরের সাথে ছিল। তাহলে ওপরের সবকটি, এগুলো মনে রাখবে যে নিম্নলিখিত কোন কোন দেশগুলির সাথে হরপ্পা সভ্যতার বাণিজ্যের সম্পর্ক ছিল। তাহলে ওপরের সবকটি। নেক্সট দেখো রয়েছে যে হরপ্পা সভ্যতাকে অন্য সভ্যতা থেকে আলাদা করা হয় কিভাবে। তাহলে হরপ্পা সভ্যতার সাথে অন্য সভ্যতার কী সম্পর্ক, দেখো নগর পরিকল্পনা, ওজনের সঙ্গতি, মানে কনসিস্টেন্সি অফ মানে ইন ওয়েট, মাটির নিচে জল নিকাশি ব্যবস্থা যেটাকে পয় প্রণালী মানে ড্রেনেজ সিস্টেম, তো বৃহৎ কৃষিক্ষেত্র। মোটামুটিভাবে সবগুলোই তখনকার দিনে তো মানে কৃষিকে বেশ করেই বেশিরভাগ সভ্যতার বিকাশ ঘটেছিল। তো অন্যান্যদের থেকে আলাদা হচ্ছে নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কিন্তু খুব সুন্দর, যেটা কিন্তু অন্য সভ্যতাতে নেই, যার পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতা কিন্তু অন্যান্য সভ্যতাগুলো থেকে আলাদা। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে হরপ্পা নগরে বৃহৎ দুর্গ বানানো কেন হয়েছিল। তাহলে হরপ্পা নগরে বৃহৎ দুর্গ আমরা যেটাকে বলতাম সেটা হচ্ছে সিটাডেল, উঁচু উঁচু বাড়ি কেন বানানো হতো। বেসিক্যালি যে জিনিসগুলোকে আমরা খেয়াল রাখতে হবে, সেখানে সমাজের উঁচু স্তরের মানুষগুলোই থাকতো, ঠিক আছে। যেমন হচ্ছে ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই তৎকালীন সময়ে বিভিন্ন ডাকাত আসতো, মানে হচ্ছে সেখানকার সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে যেত বন্যার হাত থেকে। তো হরপ্পা সভ্যতার বেশিরভাগ মানে যে কেন্দ্রগুলোই বিভিন্ন নদীর তীরে অবস্থিত, এবং প্রাকৃতিক কারণে সেই সব নদীগুলো গতিপথ পরিবর্তন করে এবং হামেশাই সেই সব নদীতে বন্যা ডেকে আনে, যার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হয় সেই সব নদীর তীরে বসবাসকারী মানে যেসব মানুষ ছিলেন, অর্থাৎ যেসব সভ্যতা সেই নদীর তীরে গড়ে উঠেছিল সেগুলো। তাহলে এবার অশ্বারোহীদের হাত থেকে মানে তারা যে ডাকাত অশ্বারোহী, এটা কিন্তু পুরো রিলেটেড। তাহলে ওপরের সবকটি, তাহলে হরপ্পা সভ্যতা বৃহৎ দুর্গ বানানো হয়েছিল উপরের সবকটি কারণের জন্যই। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা অনুপ্রাণিত হয়েছিল যেটার দ্বারা, সেটা হচ্ছে সৌন্দর্য উপযোগিতা, জনগণের স্বাস্থ্য, সঙ্গতি, জনসংখ্যা বিষয়ক ব্যাপার। তো এটার মনে হচ্ছে অপশন দেওয়া রয়েছে সঙ্গতি, অর্থাৎ কনসিস্টেন্সি, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে যে হরপ্পা সভ্যতার অগ্রগতির মূল কারণ কি। হরপ্পা সভ্যতা একই জিনিস, ওজন মানে যে নগর পরিকল্পনা, ওজন পরিমাপ, ধাতুর কাজ, মানে যে মুদ্রা এবং নকশা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নগর পরিকল্পনা। তাহলে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনার জন্যই কিন্তু অন্যান্য সভ্যতার থেকে আলাদা, ঠিক আছে। টাউনশিপ আমরা তখনকার দিনে অর্থাৎ 7500 বিসি থেকে 2500 বিসি এর মধ্যে আমরা কিন্তু নগর সভ্যতা দেখেছি, কিন্তু সেখানে সেই তুলনায় দেখো মেহেরগড় সভ্যতা হচ্ছে একটা গ্রামকেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে। বা এখানে আর.এল. বেসাম তিনি বলেছিলেন যে রোমান সভ্যতার আগে এত সুন্দর নগর পরিকল্পনা, মানে যেটা আমরা হরপ্পা সভ্যতা লক্ষ্য করেছি যে রোমান সভ্যতার আগে এত সুন্দর একটা সভ্যতা, যেটা কিন্তু মানে এত সুন্দর একটা নগর পরিকল্পনা যেটা সারা পৃথিবীর তখনকার দিনে এর আগে কোনো মানে কোনো সভ্যতাতে আমরা লক্ষ্য করিনি। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে হরপ্পা সভ্যতার কবরস্থানগুলি কোথায় অবস্থিত। এই কোশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এখানে কিন্তু দেখো তাহলে জনবসতি চতুর্সীমা ঘিরে, নগরের মধ্যে, দুর্গ অঞ্চলে না বাসস্থানের কাছাকাছি। তো এর সঠিক অ্যান্সার হবে জনবসতি চতুর্সীমা ঘুরে হরপ্পা সভ্যতার কবরস্থানগুলি গড়ে উঠেছিল। তাহলে হচ্ছে ধর্মীয় আচারের সঙ্গে হিসাবে যে হরপ্পাবাসীরা কিন্তু মৃতদেহ সংস্কারের ক্ষেত্রে সমাধিস্থ করার রীতি, মানে এইখানে এই জিনিসটা ছিল মোটামুটিভাবে এখানে কিন্তু নর্থ সাইডে, অর্থাৎ উত্তর দিকে মাথা করে মানে মাথা রেখে মৃতদেহকে শোয়ানো হতো। এবং বিভিন্ন রকম সমাধি রয়েছে, যেমন পূর্ণ সমাধি, আংশিক সমাধি বা দেহান্তর সমাধি, ঠিক আছে। তাহলে হরপ্পা সভ্যতার যে সমাধি ক্ষেত্র মোটামুটি দুটো ছিল, একটা হচ্ছে R37, আর একটা হচ্ছে কি সমাধি H, ঠিক আছে। সমাধি H আমাদের নর্থ সাইডে মাথা করে কিন্তু ঘুমোতে হতো, মানে শুইয়ে দেওয়া হতো। তো এখানে কিন্তু অনেক সময় যে নারী এবং এক পুরুষের পাশাপাশি সাহিত্য কঙ্কাল আমরা পেয়েছি, মানে এক নারী এক পুরুষ। দেখো লোথালে হচ্ছে যুগ্ম সমাধি আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। অনেক জায়গায় রোপারের আমরা দেখেছি যে মানুষের পাশাপাশি কুকুরকেও কিন্তু সাহিত্য করে রাখা হতো, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে তার সাথে কিন্তু একটা কুকুর থাকতো, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে তার যে লায়াবিলিটিসগুলো ছিল সেগুলোও কিন্তু তার সাথে পুঁতে দেওয়া হতো। তাহলে এই জন্যে তাকে জনবসতির চতুর্সীমা ঘিরে, অর্থাৎ এই জায়গাটা যদি লোকাল মানে যে রেসিডেন্সিয়াল এলাকা হয় তাহলে এর চারদিকে ঘিরে কিন্তু তাকে কবরস্থান দেওয়া হতো। এবার ধরো সিন্ধু সভ্যতার মানুষদের যে মৃৎশিল্প, সেই মৃৎশিল্পটা মানে যে গঠিত হয়েছিল শিলমোহর দ্বারা, টেরাকোটার দ্বারা, কাজ দ্বারা, না প্রস্তর মূর্তি দ্বারা, না কবচ বা ফলক দ্বারা। তো এখানে যে দেখো মৃৎশিল্পের গল্প চলে যায়। তো
তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কবজ এবং ফলক দ্বারা। ঠিক আছে, তাহলে সিন্ধু উপত্যকার মানুষদের মৃৎশিল্প গঠিত হয়েছিল কবজ এবং ফলক দ্বারা। তো মোটামুটিভাবে এখানে যে রীতিটা পরিচিত ছিল সেটা হচ্ছে গ্ল্যাজড। ঠিক আছে, গ্ল্যাজড রীতি পরিচিত ছিল মানে মৃৎশিল্পের ক্ষেত্রে। যেমন এখানে আমরা যে কুমোর চাকার সাহায্যে শিল্পীরা বিভিন্ন ধরনের মানে যে জিনিস বানাতো, যেমন মাটির মূর্তি, মাটির জ্বালা, শিশুদের খেলনা, পুতুল ইত্যাদি বানাতো। মানুষ তার দৈনন্দিন জীবনে মৃৎপাত্রের বাসন বানাতো, ব্যবহার করত। এবং হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রে আমরা কিন্তু বিভিন্ন রকম মানে যে মৃৎশিল্প লক্ষ্য করেছি। তাহলে এখানে যে রীতিটা পরিচিত ছিল তার নাম হচ্ছে গ্ল্যাজড রীতি। এছাড়াও আমরা পলিক্রোম, মানে যে কী হচ্ছে ইনসিড, তারপরে হচ্ছে পারফোরেটেড মানে হচ্ছে কী হচ্ছে নভেল্ড, এইসব জিনিসগুলো মানে এইসব রীতিগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। নেক্সট দেখো যে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, যে সিন্ধু সভ্যতা ছিল, দেখো এখানে যে সিন্ধু সভ্যতা ছিল কি, তাম্র ব্রোঞ্জ যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা, তাম্র ব্রোঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা, লৌহযুগের সভ্যতা, লৌহযুগের মানে হচ্ছে নগরকেন্দ্রিক না গ্রামকেন্দ্রিক। দেখো তাহলে সিন্ধু সভ্যতা আমরা জানতাম কি, সিন্ধু সভ্যতা হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা। তাহলে এখানে দুটো নগর অপশান, একটা নগর অপশান, এটা কিন্তু নগর অপশান। তাহলে দেখো এখানে যে বাদ দেবে কীভাবে, যে হরপ্পা সভ্যতার মানুষ তখনও কিন্তু লোহার ব্যবহার শেখেনি। তাহলে এখানে যেসব ধাতুগুলো প্রচলিত ছিল, অর্থাৎ যেসব ধাতু তারা জানতো, তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা, ঠিক আছে, পাথর। তাহলে এখানে হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের। এবারে আগেই বলেছি যে হরপ্পা সভ্যতা হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা, মেহেরগড় সভ্যতা হচ্ছে গ্রামকেন্দ্রিক সভ্যতা। তাহলে এটা কী হয়ে যাবে, নগরকেন্দ্রিক সভ্যতা। এই যে লৌহযুগের মানে হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা, তখনও কিন্তু হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার শেখেনি। একেবারে দেখো আমরা আর্য সমাজ যখন পড়বো, আর্য সমাজের একেবারে শেষ দিকে, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে, রিকসাম, যজু, অথর্ব, এই শেষ পিরিয়ডে তারা কিন্তু লোহার ব্যবহার শিখেছিল। ঠিক আছে, তাহলে তাম্র ব্রোঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা হচ্ছে কি, সিন্ধু সভ্যতা। তো যাই হোক, আশা করি আজকের এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং আগামী এক্সামগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু এই মানে পোরশনটা, আজকের এই আলোচনাটা খুব কাজে লাগবে। তো অবশ্যই তোমরা দেখো, এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।